স্বাগত নিউজরুম সংলাপে। দেখছেন নিউজ 24, আমি আনোয়ার সাদি। সংবাদ মাধ্যমে যেসব খবর গুরুত্ব পেয়েছে এবং গুরুত্ব পায় এসবই আমরা এই অনুষ্ঠানে দেখাই এবং এর বিশ্লেষণ শুনি। যে সংবাদপত্র সকালে আপনাদের হাতে পৌঁছাবে সেখানে কোন কোন ঘটনার শিরোনাম হলো সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজ সংবাদের বিশ্লেষণ করার জন্য আমাদের অতিথি দুজন সঙ্গে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আলোচনায় যাব, তবে তার আগে নিউজ 24 এর শিরোনামগুলো একবার দেখে নেব। সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড, অপর 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিপুল পরিমাণ বিস্ফোরক সহ জেএমবির স্লিপার সেলের 5 সদস্যকে আটক করেছে র্যাব। দেশের মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদ্রোহ, নাশকতা সহ 10 মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া। পাটুরিয়া ফেরিঘাটের পর এবার বন্ধ হওয়ার পথে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরোড। আমরা আলোচনা শুরু করি। সৌরভ ভাই, আপনার কাছ থেকেই আলোচনায় যাই। বিপুল পরিমাণ বিস্ফোরক সহ জেএমবির স্লিপার সেলের 5 সদস্যকে আটক করেছে র্যাব। সন্ত্রাসী ধরার জন্য এক ধরনের তৎপরতা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা যথেষ্ট তৎপর হয়েছেন, কিন্তু সন্ত্রাসীরা মানুষের মনে যে ভীতি ছড়াতে চায় সেটির বিপরীতে গিয়ে মানুষের ভেতরে আস্থা এবং আত্মবিশ্বাস তৈরির জন্য এই যে আটক এবং তাদের যে তৎপরতা, তা কতটুকু গুরুত্ব রাখছে? না, অবশ্যই সন্ত্রাসীদের আস্তানাগুলো খুঁজে বের করা এবং সেখানে তাদের যে যন্ত্রপাতি বা যেসব জঙ্গি কাজে যেসব সরঞ্জাম ব্যবহার করে সেগুলো উদ্ধার করা, একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান, সেই অভিযানকে জনগণকে সঙ্গে নেওয়া মানে হচ্ছে জনগণের মধ্যে যাতে কোনো রকম ভীতি তৈরি না হয়, জনগণ যাতে এই আশ্বস্ত হতে পারে যে প্রকৃত যারা জঙ্গি, প্রকৃত যারা অপরাধী তাদেরই ধরা হবে, সন্দেহভাজন বা কোনো সাধারণ নিরীহ মানুষ যাতে হয়রানি না হয়। কল্যাণপুরে যে জঙ্গিদের বিরুদ্ধে, জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যে 9 জঙ্গি নিহত হয়েছে, এ ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে মানে কোনো রকম আপত্তি বা ক্ষোভ বা এটিকে নেতিবাচকভাবে দেখেনি। কারণ এই জঙ্গিরা মানবতার বিরুদ্ধে যেসব কাজ করে আসছিল, মানুষ হত্যা করে আসছিল, এবং সেটি এর বিরুদ্ধে রাষ্ট্রের কর্তব্য, জনগণেরও কর্তব্য যে এর বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেওয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশেষ যেটি বললেন যে তারা যে ওয়েবসাইট পরিচালনা করছিল এবং এরা প্রযুক্তি, যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই তারা নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করেছিল সেটি জালে ধরা পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তো এটি একটি আরও আছে কিনা, এখানে যে আজকে যে কয়জন ধরা পড়লো তারাই এই কাজটি করেছে না এর পিছনে আছে, ঢাকার বাইরে আছে কিনা সেটা খুঁজে বের করা। একই সঙ্গে অন্যান্য তাদের যে কর্ম তৎপরতা, সেটা জেলের ভেতরে হোক, জেলের বাইরে হোক, এবং তাদের মেজবাড়িতে হোক বা অন্য সাধারণ কোনো আবাসিক এলাকায় হোক, সেটি বের করা। আবার একই সঙ্গে জনগণের মধ্যে কোনো রকম আতঙ্ক সৃষ্টি না হয়, ভীতি সৃষ্টি না হয়, সেটি কিন্তু সজাগ থাকা উচিত। কারণ জনগণের নিরাপত্তার জন্য যে অভিযান, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য যে অভিযান, সেখানে জনগণ যাতে সন্ত্রস্ত না হয়, জনগণ যেন তাদের মধ্যে যেন ভীতির সৃষ্টি না হয়, সেটি দেখতে হবে। সন্ত্রাসীরা বা জঙ্গি যাই বলেন, সেখানে আমরা তাদের দেখলাম তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করার একটা ঝোঁক দেখা গেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর দিকে এবার তাদের একটি সাইট যারা পরিচালনা করে সেই অ্যাডমিনকে আটক করা হয়েছে। এই ঘটনা মানুষের মনে
আস্থা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও এবং সরকারের সন্ত্রাস বিরোধী অভিযানের প্রতিও কতটুকু বাড়াবে আপনার কি মনে হয়? সাদি ভাই, আপনাকে ধন্যবাদ। আমার পরম শ্রদ্ধাভাজন সোহরাব হাসান, তাকে আমার শুভেচ্ছা এবং প্রণতি, এবং দর্শক যারা দেখছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। জঙ্গিবাদ শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা, আমরা সবাই বলছি এবং বুঝে শুনেই বলছি। তবুও কিন্তু বাংলাদেশের মানুষ থেমে নেই। আমি সোহরাব ভাইয়ের সাথে একেবারেই একমত হয়ে আরেকটি বাক্য যোগ করি। এই জঙ্গিরা চেয়েছিল বাংলাদেশকে স্তব্ধ করতে, এবং তারা এখনো সেই প্রক্রিয়া চালাচ্ছে। আপনি দেখেন, তারা যারা মেট্রো রেলে কাজ করবে তাদেরকে তারা হত্যা করেছে। যে ইতালিতে আমাদের গার্মেন্টসের একটা বিশাল বাজার, সেই ইতালির নাগরিকদের হত্যা করেছে। জাপান আমাদের উন্নয়ন সহযোগীদের পক্ষে বঙ্গবন্ধুর সময় থেকে পর্যন্ত তারা, জাপান কিন্তু আমাদের ক্রমাগতভাবে কিন্তু সমর্থন দিয়ে এসেছে, একটা শান্তিকামী দেশ। তাদেরকে টার্গেট করা, এটা মানে কি বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা, অপচেষ্টা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং দর্শক যারা দেখছেন, গতকালকে যে দিনটা আমরা পার করলাম, 10ই আগস্টে বাংলাদেশ প্রতিদিন যে প্রথম পাতাটি তারা করেছেন, সেই প্রথম পাতা সহ সমস্ত পত্রিকাতেই দর্শক যারা, পাঠক যারা পড়েছেন এবং যারা পড়েননি, আমি যে সংবাদটি দিতে চাই, এই দেখেন বাংলাদেশ প্রতিদিনের পুরো পাতা জুড়ে শুধু ভালো সংবাদ। এরকম ভালো সংবাদ আমরা প্রায় দেখি না। এবং তার প্রথম শিরোনাম হচ্ছে, তবুও থেমে নেই উন্নয়ন, জঙ্গি হানা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, নেওয়া হচ্ছে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা, জেগে উঠেছে আর এক বাংলাদেশ। অনেক সংবাদ রয়েছে। আস্থা হারায়নি বিদেশিরা, জিঞ্জিরাতে শিল্পের সম্ভাবনা, বাণিজ্য সঙ্গী হিসেবে বাংলাদেশকে চায় রাশিয়া সহ 4 দেশ। জিঞ্জিরা শিল্পে আপনি যেটা বললেন, সম্ভাবনার অবিস্মরণীয় উত্থান, উন্নত দেশের আদলে 10 কোটি স্মার্ট কার্ড হচ্ছে, চায়ের সুদিন আবার ফিরে আসছে গ্রিন টি। এই যে গহীন পাহাড়ে শিক্ষার আলো, অসংখ্য লেখা লিখেছেন সোহরাব ভাই এই যে শিক্ষার এই বিস্তার নিয়ে, তার করণীয় নিয়ে। শত ইকোনমিক জোনে জোয়ার আসছে কর্মসংস্থান, প্রস্তুত হচ্ছে পদ্মা সেতুর মূল অবকাঠামো সুপার স্ট্রাকচার। আমি এগুলো পড়লাম এই কারণে, আমাদের কিন্তু অনেক মানে ভালো ভালো সংবাদ আছে, সেই সংবাদকে যারা স্তব্ধ করতে চায় সেটাই কিন্তু তারা চক্রান্ত করছে। আবার আমি সোহরাব ভাইয়ের কথার সাথে যোগ করি, আমাদের কিন্তু জনগণকে আস্থায় নিয়ে যে কাজটি করতে হবে সেটা যেন ঠিক মতো হয়, গুছিয়ে করা হয়। বাংলা ভাষায় একটা কঠিন শব্দ আছে যেটা আমি প্রায় ব্যবহার করি, এটা তৎসম শব্দ, মানে সংস্কৃতের থেকেই আসা যে শব্দটি, অবিমর্শকারিতা। তার মানে কি, অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা। আমরা কিন্তু অনেক সময় কেউ অগ্রপশ্চাৎ না ভাবিয়া কিন্তু কাজ করি। জনগণকে আস্থা দেবার জন্য যে কাজটি করি, অনেক সময় আমরা প্যানিক সৃষ্টি করে ফেলি। এইটা যেন আমরা খুব ঠান্ডা মাথায় করতে পারি, এইটাই কিন্তু সোহরাব ভাই বলতে চেয়েছেন, আমি তার সাথে একমত। যে অনেক সময় এই জঙ্গি ধরার নামে অনেক রকম এলোমেলো কাজ হয়, এবং আমি একেবারে এক বাক্যে সেটা শেষ করি এই অংশটুকু, যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অনেক, এবং জুলাই মাসের 1 তারিখে হলিয়াটিজান থেকে শুরু করে আপনি দেখেন যে কিশোরগঞ্জে এরকম একটি জেলা শহরে 24 জনের একটি দল, পুলিশ এবং র্যাবের, তারা যে অসাধ্য সাধন করেছে, আমি তো কিন্তু ভাবলে শিউরে উঠি যে ওখানে হয়তো গুলিতে কিংবা বোমায় কিংবা গ্রেনেডে হয়তো 10 জন 15 জন 20 জন মারা যেতে পারত, কিন্তু এর যে এই ঘটনার কারণে কত মানুষ যে পায়ে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করতেন, আহত হতেন, এটা ভাবলে আমি শিউরে উঠি। তাহলে আমাদের এই কাজটি কিন্তু, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অস্ত্রের উৎস দাতা, তাদের পরিকল্পনা দাতা এবং তাদেরকে অর্থদাতা, এদেরকে চিহ্নিত করতে হবে। এই কাজটি করা খুব বেশি জরুরি। হ্যাঁ, তাহলে এই যে নেতিবাচক খবর বা নেতিবাচক খবরের এক ধরনের ভ্যালু আছে সব জায়গাতেই, এগুলোর ভিড়ে দেশের সাধারণ মানুষের অগ্রগতি বা মানুষের উন্নতি, সেগুলো কি চাপা পড়ে যাচ্ছে কিনা, এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? দুটো, আজকে এই যে কি বলে 1 জুলাইয়ে
যে হোলি আর্টিজানে হামলা হলো, হামলার পরে যে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে তৎপরতা, যে অভিযান সক্রিয়তা, এর আগে কিন্তু এটা লক্ষ্য করা যায়নি। কারণ এই জঙ্গিরা তো এর আগেও ছিল, তারা তৎপর ছিল, তারা হামলার প্রস্তুতি নিচ্ছিল, তারা দেশে বিদেশে যোগাযোগ করছিল। সেখানে কোথায় যেন আমাদের ঘাটতি ছিল, সেই ঘাটতিটা কাটানো। আর যেটা বললেন যে ভালো খবর এবং মন্দ খবর, অবশ্যই আমরা উন্নয়নের খবর, আমরা প্রগতির খবর, আমরা শান্তি সমৃদ্ধি খবর প্রকাশ করব এবং করছিও। যেমন ধরুন এই যে একদিন হাজার হাজার শিক্ষার্থী এবং শিক্ষক তারা মাঠে নামলেন শান্তির পক্ষে কথা বলতে, মানববন্ধন করলেন, সব পত্রিকায় কিন্তু ব্যানার হেডিং হয়েছে। আমরা উন্নয়নের খবর বা শান্তির খবর, সমৃদ্ধির খবর দিতে যে সমস্যাকে যাতে আড়াল না করি, সেটাও কিন্তু দেখার বিষয়। অবশ্যই খবর দেব। আর এটি বাংলাদেশ প্রতিদিন বা 3টি পত্রিকাই কিন্তু এই পরিকল্পিতভাবে এটি করেছে, খুব ভালো উদ্যোগ। কিন্তু যে সমস্যাটি আছে সেটি যদি আমরা না বুঝতে চাই বা আমরা যদি সেটি জনগণকে না জানাই, তাহলে কিন্তু একটা বিপদ আসতে পারে। কারণ সরকারের আমি বলবো যে 1 জুলাইয়ের পরে যে সক্রিয়তা দেখিয়েছে, এটা যদি আগে দেখানো হতো, হয়তো এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। এরপর আরেকটি হচ্ছে যে, যেটা সুভাষ সিংহ রায় বলেছেন, খুব যথার্থই বলেছেন, যে এলোমেলো কোনো অভিযান, এলোমেলো কোনো তৎপরতা না হয়, তার সেটা ক্ষতি বয়ে আনতে পারে, বুমেরাং হতে পারে। এই জন্যই বিভিন্ন বাহিনীর মধ্যে একটা সমন্বয় থাকা উচিত, সুশৃঙ্খল পদ্ধতিতেই অভিযান চালানো উচিত। যেমন আমরা 2 জন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি, হয়তো তারা এই যে ঘটনার ভয়াবহতা বুঝতে না পেরেই কিন্তু তারা ভাবছে একটা সাধারণ দুর্ঘটনা বা সাধারণ কোনো অঘটন, তারা সেটি মোকাবেলা করতে গিয়েছিলেন। সুতরাং শত্রু যার বিরুদ্ধে মোকাবেলা করব, আমি যাকে মোকাবেলা করব, যার বিরুদ্ধে অভিযান চালাবো, তার শক্তি সামর্থ্যও কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে। এবং এটি যে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে এর অর্থ অস্ত্রের উৎস, তো অর্থ অস্ত্রের উৎস তো আমরা অনেক বছর ধরে শুনি, সেটি বের করতে অবশ্যই এটা কঠিন। কারণ এটা যেহেতু বৈশ্বিক একটি সমস্যা এবং এরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এদের সহায়তা করার জন্য যথেষ্ট প্রতিষ্ঠান আছে। এবং আমরা তো দেখি যে যারা ইউরোপ থেকে আসেন বা যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশ থেকে আসেন, তারাই এই ধরনের কাজে মানে সহায়তা করে থাকেন এবং করছেন। তো সুতরাং এদের খুঁজে বের করা, এবং সেক্ষেত্রে অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে। এবং এটি কোনো দলীয় বা রাজনৈতিক যে সুবিধা করার ক্ষেত্রে যাতে এটা ব্যবহৃত না হয়। কারণ এই সমস্যাটি শুধু উন্নয়নকে ব্যাহত নয়, যেটা সুভাষ সিংহ রায় বলছেন, অবশ্যই উন্নয়ন, এই ধরনের জঙ্গি তৎপরতা উন্নয়ন ব্যাহত হয়। আমি তো মনে করি এটা বাংলাদেশের উপর আঘাত, এটা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, এটা মানবতার উপর আঘাত। সুতরাং এই আঘাতটি কিন্তু শুধু সরকার বা শুধু একটি বিশেষ জনগোষ্ঠী বা শুধু বিদেশির উপর আঘাত না, বা একটি প্রকল্পের উপর আঘাত না। তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, এটা সারা বিশ্বব্যাপী তাদের এই লক্ষ্যবস্তু নির্ধারণ করা। কিন্তু সেটি লক্ষ্য হচ্ছে তারা নিজেদের শক্তি সামর্থ্যকে জানানো দিচ্ছে। কিন্তু তার চেয়ে এই শক্তির চেয়ে আমাদের শক্তি যে অনেক বেশি, জনগণের শক্তি যে অনেক বেশি, এবং তাদের মানুষের মানবতা বোধ দিয়েই কিন্তু এদেরকে পরাস্ত করতে হবে। অবশ্যই তাদের সামনাসামনি যেমন মোকাবেলা করতে হবে, আর হচ্ছে জনগণের যে শক্তি, মানবতার যে শক্তি, সেই শক্তির কাছে এই অপশক্তি কখনোই টিকতে পারে না। বিশেষ করে বাংলাদেশের মানুষ, এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষকে চেনে, এক মহল্লার মানুষ অন্য মহল্লার মানুষকে চেনে। সুতরাং সাধারণ মানুষকে যদি কোনোভাবে এখানে সংযুক্ত করা যায়, সাধারণ মানুষ সঙ্গেই আছে। এই যে 1 জুলাইয়ের ঘটনার পর কিন্তু মানুষ নেমেছে তার মতো, এবং তার প্রস্তুতিও নিয়েছে। এবং আমি বলবো এখানে রাজনৈতিক দলগুলোও কিন্তু তারা যে যার অবস্থান থেকেই কিন্তু এটা অন্তত এই জঙ্গিবাদকে ঘৃণা জানিয়েছে। এমনকি যে একসময় তাদের ভিন্ন ভূমিকা ছিল হেফাজতে ইসলাম, তারাও কিন্তু হতে পারে যে তাদের নিজস্ব নিশ্চয়ই হিসাব নিকাশ আছে, যে তারা হয়তো মনে করছে যে তারা যে রাজনীতি করে
এই জঙ্গিবাদ তাদের জন্য ক্ষতিকর। সুতরাং মাঠে নামছে, আমি মনে করি যে এটি অবশ্যই ইতিবাচক, যে কেউ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিলে সেটাকে আমরা সমর্থন করব। জি, গুলশানে এবং বারিধারায় কয়েকটি জায়গাতে আজকে একই রঙের রিক্সা এবং এসি বাস চালানো হয়েছে। তাতে করে লোকজন যারা চলাচল করবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যাবে এবং এতে করে সন্ত্রাসী জঙ্গিবাদের বিরুদ্ধে এটা এক ধরনের উদ্যোগ বলা যেতে পারে। এই উদ্যোগ কতটুকু কাজে আসবে? সাদি ভাই, আপনি 20-22 বছর ধরে সাংবাদিকতা করছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া মিলে, আমি যতদূর জানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে আমরা বাঙালিরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। এই দোষ কিন্তু আমাদের বাঙালি জাতিসত্তার ভিতরেই আছে। আমরা অনেক ভালো ভালো উদ্যোগ কিন্তু গ্রহণ করি, সেই উদ্যোগ শুরুও করি, কিন্তু আমরা সে সমাপ্তি করতে পারি না। এবং আমাদের যে যানজটের যে নাকাল অবস্থা, আমি গত 3 সপ্তাহ আগে মুম্বাই গিয়েছিলাম আমার পেশাগত কারণে, আমি 3-4 দিন ছিলাম। আমি কোথাও মানে এত জনবহুল একটি শহর বলতে গেলে মুম্বাই, অনেক রকম কাজের সন্ধানে মানুষ আসছে, সেখানে কিন্তু আমি কোনো ওই যানজটের বিশৃঙ্খলতা দেখিনি। আপনি এক সময় 25-30 বছর আগে কলকাতা শহরে মানুষ হাঁটতে পারতো না, এখন কলকাতা শহরে সবুজ বাতি মানে সবুজ বাতি, লাল বাতি মানে লাল বাতি, ট্রাফিক সার্জেন্টের প্রয়োজন হয় না। আমি জানি না আপনি কলকাতা শহরে কখনো পূজার এই 5টা দিনে গিয়েছেন কিনা। কলকাতা শহরে যদি 20,000 পুজো হয়, তার 18,000 পুজো হয় হচ্ছে রাস্তার ধারে, রাস্তার উপরে। এবং সেখানে আপনি দেখবেন এই ট্রাফিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কতটুকু শক্তিশালী হলে আপনি এখন যদি আপনি যান কলকাতা এয়ারপোর্ট থেকে যদি নিউ মার্কেট এলাকা দিতে চান, আপনার যদি 1 ঘন্টা সময় লাগে, আপনি ওই সময়ও দেখবেন 1 ঘন্টা 5 মিনিট কিংবা 10 মিনিট লাগছে। তার মানে এই যে ব্যবস্থাপনার যে ব্যাপারটি, সেই ব্যবস্থাপনার ব্যাপারটি আমরা কিন্তু পিছিয়ে আছি। এবং ভারতবর্ষের উদাহরণ দিচ্ছে কারণ আমাদের পাশেই রাষ্ট্র। তো আপনি দেখেন ব্যাঙ্গালোর থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে দিল্লিতে কোথাও শহরের ভিতরে কোনো বেসরকারি পরিবহন নাই। আমরা এটা করতে পারিনি, কেননা সরকারি পরিবহনের একটা সুবিধা হচ্ছে আপনি ও কখনো কিন্তু তার যাত্রী প্রয়োজনে কিন্তু দাঁড়াবে না, ও তার সময় মতো আসবে, সময় মতো 2 মিনিট 3 মিনিট আবার ছেড়ে যাবে। এই যে অশুভ প্রতিযোগিতাটা সেখানে নাই। যাই হোক, তারা করতে পেরেছে অনেক আগের থেকে, তাদের এই সিস্টেমটা ডেভেলপ করেছে। আমরা কিন্তু এটা করতে পারি, আমাদের আস্তে আস্তে সেদিকে যেতে হবে এবং খুব পরিকল্পনা করে এগোতে হবে। আমাদের কিন্তু পরিকল্পনা অনেক হয়েছে, কেননা এই সরকারের কাছ থেকে মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি। বিএনপি কিংবা জামাত সরকার যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু ঢাকা শহরে একটা কালভার্টও নির্মাণ হয় না, কিন্তু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আসলে তাকে ফ্লাইওভার করতে হয়, তাকে অনেক রাস্তা তৈরি করতে হয় এবং মেট্রো রেলের জন্য পরিকল্পনা করতে হয়, ওদিকে পদ্মা সেতু করতে হয়, তার অনেক কিন্তু কর্মযজ্ঞে হাত দিতে হয়। এই যে মানুষ যাতে স্বস্তি থাকে, আপনি যদি শ্রীলঙ্কায় যান, সৌরভ ভাইকে ভালো করে জানেন, ওখানকার যে গল এক্সপ্রেস, ওই এক্সপ্রেস ছাড়া কেউ কল্পনাও করে না। এমনকি দিল্লিতে আপনার যে মুখ্যমন্ত্রী, যে ওখানকার নতুন যে মুখ্যমন্ত্রী যে কেজরিওয়াল যে চালু করেছে, যে প্রাইভেট যে গাড়িগুলো, সে গাড়ির জোর সংখ্যা একদিন চলবে, বেজোর সংখ্যা একদিন চলবে, যানজট কমাতে। এই যে আমাদের কিন্তু এই পরিকল্পনা, মানুষকে স্বস্তি দিতে হবে। আর একটা ব্যাপার আমি এক বাক্যে যোগ করি, নিম্ন মধ্যবিত্তের কিন্তু অনেক যন্ত্রণা। বিত্তহীনদের কথা বাদে দিলাম, ঢাকা শহরে নিম্ন যার বেতন 40,000 টাকা, তারই ধরলাম আমি নিম্ন মধ্যবিত্ত, তার যদি 3টে সন্তান থাকে, স্কুলে পড়ে, তার যদি পরিবহন খরচ যদি রেখে যায় প্রতিদিন 500 টাকা, তাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, সে অন্যদিকে ধাবিত হবে। আমাদের এই পরিবহনের যে খরচ চলে যাচ্ছে মানুষের, এইটা কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। মানুষের সঞ্চয় প্রবৃদ্ধির দিকে মানুষকে নিয়ে যেতে হবে। এই যে আমাদের যে পাবলিক বাসগুলো, যে পাবলিক বাসে, আপনি কোনো পাবলিক বাসে মানুষ যুদ্ধ ছাড়া উঠতে পারে না। এই যে এই ব্যাপারগুলো, এইগুলোকে মানুষকে স্বস্তি দিতে হবে। স্বস্তি দিতে গেলে অনেক পরিকল্পনা করে এগোতে হবে। এটাই আমাদের ক্ষেত্রে অনেক ব্যত্যয় দেখি।
না, সুভাষ যেটা বললো তার সাথে যোগ করছি যে গুলশান এলাকায় যে বিশেষ বাস এবং রিক্সা চালু করলো, তার একটা উদ্দেশ্য যে এই বাসে রিক্সায় যারা রিক্সা চালক বা বাসের চালক যারা, তাদেরকে চিহ্নিত করা সহজ হবে যে তাদের এই পরিবহন কোনো জঙ্গি বা এই ধরনের গোষ্ঠী ব্যবহার করতে না পারে, এটা চিহ্নিত করার সুবিধার জন্যে। কিন্তু একটা হচ্ছে যে শুরুটা আমরা করলাম, সেটা শেষ করতে পারি কিনা। দ্বিতীয় হচ্ছে যে পুরো ঢাকা শহরেই যদি আমরা নিরাপদ রাখতে পারি, তাহলে তো বিচ্ছিন্নভাবে এই কোনো এলাকাকে ধরে এটা করার দরকার নেই। তো সরকারকে কিন্তু সামগ্রিক নিরাপত্তার বলয় তৈরি করতে হবে, এবং অবশ্যই যেহেতু কূটনীতিকদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এবং তাদের উদ্বেগের কথা জানিয়েছেও সরকারকে, সেক্ষেত্রে একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে এটা হতে পারে। এখন দেখা যাক যে এটা কতটা কাজ দেয়, কারণ ঢাকা শহরটা এত কি বলে এত ঘনবসতিপূর্ণ, এবং সড়কগুলো এত একটার সাথে আরেকটা যখন যুক্ত, তাহলে কোনখানে শেষ হবে এই হলুদ জামা এবং কোনখানে শুরু হবে সেটাই করাও কঠিন হবে। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, যদি এতে বিদেশি কূটনীতিকরা যদি আশ্বস্ত হন এবং তাদের মধ্যে একটা অভয় পরিবেশ তৈরি হয়, তাহলে এটি ইতিবাচক বলে ধরে নেব। আর হচ্ছে সামগ্রিক নিরাপত্তার আবহ তৈরি করা, এবং সেটা কিছুটা অগ্রগতি হচ্ছে, কিন্তু সেটা আরও জোরদার হওয়া উচিত, এবং সরকারের সমস্ত বাহিনীকে একটা সমন্বিত পরিকল্পনার অধীনে করতে হবে। আজকে গুলশান করলাম, কালকে পুরান ঢাকা করলাম, পরশু ধানমন্ডি এলাকায় করলাম, মানে এভাবে হলে সেটা অনেক দিনের সময় সাপেক্ষ হবে, এবং এটি কতটা কাজে দেবে সে ব্যাপারে আমাদের হাতে অনেকগুলো প্রসঙ্গ আছে আলোচনা করার জন্য। এই বিষয়ে একটি খবর সর্বশেষ দিয়ে আমরা আলোচনার এই প্রসঙ্গটার ইতি টানবো, আরও অন্য প্রসঙ্গে কথা বলবো। ধরপাকড় দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ধরপাকড়ের বাইরে পুলিশের আইজিপি একটি ঘোষণা দিয়েছেন, বলেছেন যারা জঙ্গিবাদে জড়িত আছে তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে পুলিশ সহায়তা করবে এবং সার্বিক সহযোগিতা দেওয়া হবে। এই যে একদিকে ধরপাকড়, অন্যদিকে মানুষকে আস্থা বাড়ানো এবং জঙ্গিবাদ ছেড়ে আসলে সহযোগিতার আশ্বাস, এটা ভালো। এর আগে এক সময় তো যারা নকশালবাদী তৎপরতায় যুক্ত ছিল, সশস্ত্র উপায়ে তারা বিপ্লব করতে চেয়েছিল, এবং সেই সশস্ত্র বাহিনী গঠন করে কি বলে বর্তমান যে রাষ্ট্র প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল, পরবর্তীকালে তাদের সেই রাজনৈতিক যুদ্ধটা প্রায় ডাকাতির সমতুল্য হয়ে গেল, এবং সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এইসব বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, বিভিন্ন যে নকশাল অনুসারী যে গোষ্ঠী ছিল, সর্বহারা গণবাহিনীও এক সময় যারা গণবাহিনীতে ছিল, কিন্তু পরবর্তীকালে তারা ওই মূল ধারায় ফিরে না যেয়ে গণবাহিনী থেকে গিয়েছিল, তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছিল এবং কিছুটা কাজও দিয়েছিল, অনেকে কিন্তু ফিরেও এসেছিল। সর্বহারা দল, যে সর্বহারা পার্টিরও অনেক অনুসারী চলে আসছিল। তো এটি মানে জঙ্গিটা খুব, যেহেতু ওটা কিন্তু তারা কিছু একটা এলাকা ছিল, এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ওখানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু আমলে নিত, তাদেরকে সমঝে চলতো, এমনকি তাদেরকে অনেক সময় কি বলে প্রোটেকশনও দিত, যে মানে নিজেদের নিরাপত্তার জন্য। কিন্তু জঙ্গিদের সমস্যা হচ্ছে তারা এখনো প্রকাশ্যে কিন্তু কোনো তৎপরতা চালাচ্ছে না। তাদের একটা বাড়ি নিজেরা ঘোষণা করছে না যে এই এলাকার এই বাড়িতে আমরা থাকি, এটা প্রকাশ্যে হচ্ছে না। যেহেতু প্রকাশিত নয়, তারা গোপনে আড়ালে সমস্ত কাজ করছে, সেক্ষেত্রে তাদের বের করে আনা বা বেরিয়ে এসে যে বলবে যে আমরা স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারি, এটি একমাত্র পারে পরিবার। যেসব পরিবারের সন্তানরা এভাবে গিয়েছে, ওই পরিবার যদি তাদের সাথে, অনেকের সন্তানের সাথে যোগাযোগ থাকে, সে দেখা সাক্ষাৎ না হলেও টেলিফোনে যোগাযোগ থাকে, তারা যদি এরকম ওই পরিবারগুলোকে যদি অভয় দিতে পারে, আশ্বস্ত করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে, তারা তাদের সন্তানদের এরকম একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে। আমরাও চাই যে
সুস্থ স্বাভাবিক সুস্থ জীবনে স্বাভাবিক ফিরে আসুক। ফিরে আসুক। আরো অনেক প্রসঙ্গ আমরা আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আরো অনেক প্রসঙ্গ আছে, অনেক খবর আছে, সেগুলোর বিশ্লেষণ আমরা শুনবো। নিচে একটা বিরতি। It's all about stainless style. Steel Tech. ইঞ্জিনিয়ার সাহেব, বাজারে সিমেন্ট নিয়ে নানা মত, সাদা আর কালো কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টে ফ্লাই অ্যাশ বা ছাই যত বেশি, সেই সিমেন্ট তত কালো। ও আচ্ছা, বসুন্ধরা সিমেন্টে আয়রন স্ল্যাগ থাকায় দেখতে একটু সাদা। বুঝছি। সেরা ক্লিংকারের সাথে আয়রন স্ল্যাগ থাকায় আছে লোহার শক্তি তাইলে তো বিল্ডিং হইব মজবুত ও নিরাপদ। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আদর্শ। তাই সাধারণ সিমেন্টের তুলনায় বসুন্ধরাই ভালো। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। চাচা, এইবার বুঝি নিজের বাড়ির কাজে হাত দিলা? সারা জীবন তো মানুষের বাড়ি বানাইলাম, ওলায় বিদেশ থেকে টাকা পাঠাইছে, তাই কাজ ধরলাম। বাহ, তা কি সিমেন্ট কিনলা? কিং ব্র্যান্ড সিমেন্ট। এত সিমেন্ট থাকতে কিং ব্র্যান্ড? 24 বছরে এই হাত দিয়া শত শত বাড়ি বানাইছি, কোনটা ভালো আমি না জানলে কেডায় জানবো? ঠিকই কইছো, তোমার অভিজ্ঞতার একটা দাম আছে না। শোনো, তোমাগো বাড়িও কিন্তু বানাইছি কিং ব্র্যান্ড দিয়া। চাচা, আমি তো তখন খুব ছোট, তাই আমাকে বাড়ি কিন্তু এখনো নতুন। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। আমি এত কিছু বুঝি না, শপিং সেখানেই হবে যেখানে দারুণ একটা ফুড কোর্ট আছে। গেম জোন না থাকলে শপিং কমপ্লেক্সে যাবই না। বিয়ের শপিং আমার আর বায়না সব তোমাদের। আমরা আবার বায়না করলাম তখন, শুধু চাই শপিং শেষে ফাটাফাটি একটা সিনেমা হলে সিনেমা দেখতে। শুধু বিয়ে না, ঈদেরও এত এত শপিং। শপিং সেখানেই করব যেখানে বিয়ে ঈদের সব একসাথে পাবো। এরকম জায়গা তো একটাই এ শহরে, বসুন্ধরা। তো আরে কেউ তো আমাকে বলতেই দিচ্ছে না। কিছুটা সময় কাটুক অন্যরকম, ছোট ছোট সুখ, প্রিয় হাসি মুখ। কিছুটা সময় কাটুক অন্যরকম। এই শহরে এমন একটি জায়গা আর কোথায় বা আছে? চলে আসুন জীবনের ছোট বড় যে কোনো প্রয়োজনে। বসুন্ধরা সিটি, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে। দেশের সবচেয়ে শক্তিশালী সিমেন্টে নির্মিত হচ্ছে এদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু। দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের অর্থনীতি হবে আরও সমৃদ্ধ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। কেমন আছিস বন্ধু, কি খবর? ভালো। আরে তারেক দোস্ত, কি খবর? কেমন আছিস তোরা? শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আর আরে যাচ্ছিস দে। আরে মাসুদ না? কোথায় ছিলি এতদিন? তোর চাকরি কেমন চলছে? এই চলছে। আমি জমিতে আজ বুকিং দিয়ে এলাম। জমি? হ্যাঁ। ব্যবসা আছে, শেয়ার আছে, এত বড় ভুল করলি? ভুল করিনি, দেখিস
আরে যাস কই? আরে তুই ঠিক ছিলি রে। বসুন্ধরা জমিটা আসলেই আমার বেস্ট ডিসিশন ছিল। 20 বছরের দাম বেড়েছে 100 গুণ। আর একটা চান্স পেতাম আছে তো। বসুন্ধরা বাড়িধারায় আবারও প্লট বুকিং চলছে। সফল জীবন আর নিশ্চিত বিনিয়োগের জন্য বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। আকাশটাকে রঙিয়ে দিয়ে মন ফড়িংয়ের সাথে সাথে ইচ্ছে করে সব পেরিয়ে ওই সুরেরই তাল মিলিয়ে নিজেকে খুঁজি। সময়ের সাথে আরো উন্নত স্টেরিলাইজড মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন মোনালিসা দেয় দীর্ঘ সময়ব্যাপী সুরক্ষা। আপনার চলাকে আরো ছন্দময় করতে মোনালিসা নিয়ে এলো ট্রাভেল প্যাক। থাকুন সারাদিন সাবলীল, প্রাণবন্ত, উচ্ছল। মোনালিসা ট্রাভেল প্যাক, টেনশন ফ্রি সব সময়। It's all about stainless style. Steel Tech. প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদপত্র বিশ্লেষণমূলক অনুষ্ঠান নিউজ রুম সংলাপে। আপনারা সংবাদের বিশ্লেষণ শুনছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং এবি নিউজ 24-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়ের কাছ থেকে। আমরা আবারও আলোচনা যাব, তবে তার আগে নিউজ 24-এর সংবাদের সর্বশেষ সংবাদে প্রচারিত শিরোনামগুলো আরও একবার দেখে নেব। সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড, অপর 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিপুল পরিমাণ বিস্ফোরক সহ জেএমবির স্লিপার সেলের 5 সদস্যকে আটক করেছে র্যাব। দেশের মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদ্রোহ, নাশকতা সহ 10 মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া। পাটুরিয়া ফেরিঘাটের পর এবার বন্ধ হওয়ার পথে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুট। জি সুভাষদা, সাখাওয়াত হোসেন নামে একজন মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড হয়েছে এবং অপর 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মৃত্যুদণ্ড বেশ অনেকগুলো কার্যকর হয়েছে এবং কিছু বাকিও আছে। আজকে একটি রায়ও হলো। এই রায়ের মধ্য দিয়ে কি মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে একটা পর্যায়ে অতিক্রম করছে কিনা, বা যুদ্ধাপরাধীদের বিচার এখন একটা ধাপে পৌঁছেছে কিনা? না, যুদ্ধাপরাধীর যে বিচার, এটা হচ্ছে এই সরকারের তার রাজনৈতিক অঙ্গীকার, নির্বাচনী অঙ্গীকার, এবং সেই অঙ্গীকার থেকে কিন্তু সে সরে আসেনি এবং খুব কঠিন পথ অতিক্রম করছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এটা থামানোর জন্য দেশের বাইরে থেকে অনেক রকম চক্রান্ত হয়েছে, অনেক রকম অনুরোধ এসেছে, অনেক রকম নির্দেশ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি থামেননি। এবং আমরা কিন্তু প্রায় একটা করে হঠাৎ করে বলে ফেলি, অনেকে বলার জন্য বলি, কেউ অন্যদিকে ঘোরানোর জন্য বলি। বঙ্গবন্ধু যে 73টা ট্রাইব্যুনাল করেছিলেন, সেই 73টা ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু মাত্র 1314 দিন বেঁচে ছিলেন, মানে ক্ষমতায় ছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে। এবং সেখানে 892 জনের বিভিন্ন মেয়াদে কিন্তু শাস্তি হয়েছিল, 22 জনের ফাঁসির রায় হয়েছিল। কুষ্টিয়ার চিকন আলী রায়ের ফাঁসির রায়ের কার্যকারিতা নিয়েও আমরা কিন্তু জানি, কিন্তু অনেকে বলবার চেষ্টা করে বঙ্গবন্ধুর এই বিচারটি করেননি কিংবা নানান রকম কথা বলেন, যাই ওই কথা আমি যাচ্ছি না। এবং সেখানে 11,000 এই অপরাধে যারা অভিযুক্ত ছিল
তারা কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় জেলে ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং দুঃখজনক ঘটনা, 1976 সালের 28শে জুলাই রাজনৈতিক দল বিধি নিয়ন্ত্রণের যে পিপিআর করা হলো, সেখানে 22টি রাজনৈতিক দলের সমন্বয়ে যে দলগুলো করা হলো, অনুমোদন দেওয়া হলো, তার মধ্যে 6টি ছিল যুদ্ধাপরাধের দায়ে সরাসরি অভিযুক্ত দলগুলো। এবং খুবই দুঃখজনক ঘটনা যে 76 সালের 18ই জুলাই, ওই জুলাই মাসেই আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হলো, যারা যারা আপনাদের নাগরিকত্ব হারিয়েছেন তারা যদি আবেদন করেন তাহলে আপনারা নাগরিকত্ব ফেরত পাইবেন। এই প্রক্রিয়াটা হয়েছে। আমি গতকাল একটা সিনেমা দেখছিলাম, হিন্দি সিনেমায় 26/11, মানে মুম্বাইয়ের ঘটনার পরে নানা পাটেকরের অসাধারণ অভিনয়ের একটি, এবং 10টা পাকিস্তানি জঙ্গি তারা মুম্বাইয়ের ভিতরে ঢুকে যে কিভাবে সমস্ত রেস্টুরেন্ট সহ বিভিন্ন তছনছ করলো। একটি জঙ্গি ধরা পড়েছিল, সেই জঙ্গির সাথে নানা পাটেকরের সর্বশেষ যে কথোপকথন, এই যে একটু আগে সৌরভ ভাই বললেন না যে আপনি প্রশ্ন করেছিলেন যে জঙ্গিদেরকে ফিরিয়ে আনা। গুরুদাস পালের একটা লোকসঙ্গীত আছে খুব বিখ্যাত, যে যে থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, ওমর স্বভাব তো কোনো দিন যাবে না। তা আমাদের অনেকের স্বভাব কিন্তু যাবার নয়, এটার জন্য যে আমরা বসে থাকবো তা না, স্বভাব যায় না। যারা এই দক্ষিণাঞ্চলে যে সমস্ত, মোহাম্মদ নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি একটি বিশাল উদ্যোগ গ্রহণ করেছিলেন, সর্বহারাদেরকে বিভিন্ন বাহিনীতে সম্পৃক্ত করা হয়েছিল। আপনি অনুসন্ধানী প্রতিবেদন করে দেখবেন তারা কিন্তু নানানভাবে কিন্তু ওখান থেকে ছুটে এসেছে এবং নানান রকম অপকর্মের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে। এটা কি আমাদের নজরদারি ব্যর্থতা, আমাদের তাদের মনোজগৎকে বুঝতে না পারার ব্যর্থতা? এটা একটা বিশাল কিন্তু একটা বিষয়। অতএব এগুলো নজরে রাখা মানে বেশ জটিল একটি কাজ। এই কাজটা যদি করতে পারি তাহলে তো খুবই সুন্দর। কেননা এই আপনি পৃথিবীতে অনেক খারাপ মানুষ কিন্তু ভালো হয়েছে, কিন্তু সংখ্যাটা খুব কম। আপনি প্রতি মুহূর্তে দেখবেন অনেক ভালো লোক আমরা খারাপ হয়ে যাচ্ছি, কিন্তু খারাপ লোক ভালো হয়ে আবার সেই জায়গায় আসা, এটা কিন্তু খুব দৃষ্টান্ত খুব কম। আপনি যে প্রসঙ্গে আসছে আমি এখানে বলি, এই যে যুদ্ধাপরাধে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলই বলবো, এখনো পর্যন্ত বলি আমরা, আমার কাছে এই গত কয়েক মাসের সোহরাব হোসেন ভাইয়ের তার যে লেখা, সেই লেখার বান্ডিল এখানে বুঝছেন, তা আমার কাছে কিন্তু তার সংবাদ থেকে শুরু করে এ পর্যন্ত সব লেখার কপি কিন্তু আমার কাছে আছে। তিনি এই যে বিএনপির নারাজি কমিটির যে নিয়ে সর্বশেষ যে লেখাটা আপনারা পাঠকরা পড়েছেন, এর মধ্যে কিন্তু অনেক উত্তর আছে। আমরা বিশ্বাস করি কিনা যে বাংলাদেশে স্বাধীনতার পক্ষে সকল রাজনৈতিক দলকে থাকতে হবে। আপনি দেখেন বিলেতে একটি রাজনৈতিক দল আছে, তার নামও বিএনপি, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, এটা কিন্তু বর্ণবাদী দল, তারও কোনো রাজনৈতিক অধিকার আছে। ধর্ম নিয়ে রাজনীতি করে এমন দলও আছে, কিন্তু ওই দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের রাজনীতি করার সুযোগ কোথাও নাই। আমরা, আমাদের কপাল এত খারাপ, আমাদের দুর্ভাগ্য আমরা জাতি ক্ষেত্রে, যে আমরা ওই যুদ্ধ অপরাধের মানুষগুলোকে নিয়ে এসে রাজনীতিকে পুনর্বাসন করেছি। এবং এখনো বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তিনি এই সমস্ত জামাতিদের যারা যুদ্ধ অপরাধের দ্বারা অভিযুক্ত তাদের তিনি প্রধান উকিল। এবং ব্যারিস্টার টবি ক্যাডম্যান সারা পৃথিবীতে তিনি ভাষণ দিয়ে বেরিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার সময় ল ডিপার্টমেন্টে তিনি বলেছেন শেখ হাসিনা সরকার যদি এদের বিচার করে তাহলে সারা পৃথিবী থেকে শেখ হাসিনা সরকারকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই টবি ক্যাডম্যানদের পরামর্শ আজকে কিন্তু এই কাজগুলো করছে এবং আমাদের বাংলাদেশে এই মদতটা দেওয়া হচ্ছে। আপনি কি মুম্বাই হাটানোর ঘটনায় কোনো আইনজীবী পেয়েছিলেন ওদের ওই আসামিদের পক্ষে? যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এখন আর তেমন বিরুদ্ধে তেমন কিছু শোনা যায় না, কিন্তু হাদি ভাই এই নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়, প্রকৃত হচ্ছে কিনা, বিশুদ্ধ হচ্ছে কিনা, এটা সুপ্রকৃত কিনা, এখনো বলবার চেষ্টা করে। আমরা আসলে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে, নতুন প্রজন্মের কিন্তু এখন ভাবনার বিষয়, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু অপূর্ব একটি বাংলাদেশ। আপনি এই বাংলাদেশে যেটা সৌরভ ভাই তার লেখায় উল্লেখ করেন, তার কথাও কিন্তু বলছেন যে এই বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের মানুষ পছন্দ করে না, এই জঙ্গিবাদের মানুষ প্রশ্রয় দেয় না।
প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন এবং তার সরকার এখন যুদ্ধাপরাধীদের সাজা বা রায় সেগুলো বাস্তবায়ন করছে। না, বিচার তো আইনি ব্যাপার এবং বিচার স্বাভাবিক গতিতে চলুক, এবং যুদ্ধাপরাধীর বিচার জনগণেরই দাবি আর আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। কিন্তু তার সাথে যুক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্ম, যেটা 2008 সালের আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল, এবং তরুণদের বিপুল সংখ্যক তরুণদের ভোট, এবং তারা কিন্তু এই যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু বিশেষ করে যে সাখাওয়াত হোসেন যে মামলা, সাখাওয়াত হোসেন জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, তার আগে বিএনপি করেছিলেন, এর আগে আরও একজন জাতীয় পার্টির সাংসদ কিন্তু ময়মনসিংহে যে কারাগারে এই যুদ্ধাপরাধের দায়ে এখন তার বিচার শেষ হয়নি। তো এরকম কিন্তু আরও আছে, এবং জাতীয় পার্টি কিন্তু এখন এই সরকারের অংশীদার, সংসদের বিরোধী দল আবার সরকারের অংশীদার। তো এরকম যদি আমি সুভাষ সিংহ রায়, বন্ধু সুভাষ সিংহ রায় যদি এরকম বলতে পারতেন যে মহাজোট বা এই সরকারের কোনো শরিক বা কোনো সহযোগী যুদ্ধাপরাধী নেই কোনো সহযোগী দলে, আর যেটা যেমন 14 দলে যেটা জোর গলায় বলা যায় যে 14 দলে কোনো যুদ্ধাপরাধী নেই, যদিও মোবারক হোসেন নামে একজন আওয়ামী লীগের সাবেক নেতা, এবং তাকে দল থেকে বের করেছে। এখন যেটি প্রশ্ন যে হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাকি বিশেষ দূত, তারপর এই দলের 3 জন মন্ত্রীও আছেন। এই দলটি এই সাখাওয়াত হোসেনকে বিচার প্রক্রিয়া, এখন তো বিচার রায় হলো, রায়ের আগে তার বিরুদ্ধে যখন চার্জশিট হলো, বিচার চলাকালে তাকে বহিষ্কার করছে কিনা। আমরা কিন্তু এই প্রশ্ন তুলেছি বিএনপির ক্ষেত্রে, যে আব্দুল আলিম বা সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন বিচার চলছে তখন দলটি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না। তারা বলছে আমরা যুদ্ধাপরাধের বিরোধী নই। তাহলে তো উচিত যে তাকে বিচারের রায় পর্যন্ত অন্তত অপেক্ষা করেন, যে রায় যদি সে মুক্ত হয়ে আসে আবার দলে নিয়ে নেওয়া হবে। সাখাওয়াত হোসেনের ক্ষেত্রে আমার কিন্তু একই কথা, যে দলটি মনে করে যে এই নিশ্চয়ই জাতীয় পার্টি এই যুদ্ধাপরাধী বিচারের প্রকাশ্যে বিরোধিতা করে না, বিরোধিতা করলে এই সরকারে বা এই বিরোধী সরকারে থাকতে পারত না, কিন্তু তারা এটার মধ্যে গোজামিল, যে বলছে যে কোনো মহৎ কাজ কিন্তু গোজামিল দিয়ে করা যায় না। যুদ্ধাপরাধীর বিচার একটি খুবই জাতির আরাধ্য কাজ, এবং সেটিকে এগিয়ে নেওয়া হবে, সেটাই চাই। কিন্তু নিজেদের মধ্যে যদি এটাই থাকে, বিশেষ করে সরকারের সহযোগী হোক বা তার একজন কি বলে অংশীদারও তো বটে, এটা পরিষ্কার হওয়া উচিত। এবং আমি তো মনে করি যে ক্ষমতাসীন দলের মানে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা জাতীয় পার্টিকে বলা উচিত যে তোমার দলে কোনো যুদ্ধাপরাধী থাকবে এবং দণ্ডিত ব্যক্তি সেই দলে থাকবে, এবং সেই দল সরকারের অংশীদার হবে বা সংসদে বিরোধী দলের মর্যাদা পাবে, সেটা পাওয়া উচিত না। সুভাষ, তার দলেরও একটা ভূমিকা থাকা উচিত উনি বলছেন। হ্যাঁ, দলের তো ভূমিকা থাকতেই হবে, এবং এটা রাজনৈতিক দলের দায়িত্বই তাই। এবং সে ব্যাপারে আওয়ামী লীগ সরকার তার দায়িত্ব পালন নিশ্চয়ই করে যাচ্ছে। এখানে তো মানে এই নীতির জায়গার থেকে আপনি দেখবেন যে আওয়ামী লীগ তার জন্ম লাভের পর থেকে তার অনেক রকম ত্রুটি বিচ্যুতি, প্রান্তিক বিচ্যুতি নিয়ে আমরা এই 3 জন মিলেও সমালোচনা করতে পারবো, আমরা অনেক নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়ার যে তার সংগ্রামী ঐতিহ্য, এটা থেকে কখনো বিচ্যুত হয়নি। এবং এই যুদ্ধাপরাধী বিচার করতে যে আমি আবারও বলছি, এটা পুনশ্চ চর্বিত চর্বনাম হয়ে যাবে। বান কি মুন থেকে শুরু করে আপনার সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা সকলেই কিন্তু বলেছিলেন আপনি এই বিচারটি করেন না, ফাঁসিটি দিবেন না, তিনি কিন্তু করেছেন। হ্যাঁ, তারা বিচার করবেন না তা না, তারা বলছে দিবেন না, চরম দণ্ড, মৃত্যুদণ্ড। তো সেটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক ইউরোপীয় দেশ এটা যেই আমেরিকাতে সৌরভ ভাই ভালো করে জানেন, আপনিও ভালো করে জানেন, যেই আমেরিকাতে অনেক অঙ্গরাজ্যে এখনো মৃত্যুদণ্ড কার্যকর আছে। অতএব তিনি তার ওখানে ইয়ে না করে আপনি এই যুদ্ধাপরাধীদের পক্ষে কেন কথা বললেন, এটা আমার সেই প্রশ্ন অবশ্যই থাকে। তা এটা এই কাজটি বেশ মানে কঠিন কাজ,
এবং খুব চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজটি করা, যে কারণে আমাদের অনেক সতর্ক হতে হবে, বিশেষ করে সরকারি দলকে অনেক সতর্ক হতে হবে। এই যখন তখন যে কোনো নির্বাচনের অজুহাতে যে কোনো রকম অলিগলি ফাঁক দিয়ে যাতে যুদ্ধ অপরাধীদের সমস্ত সন্তানেরা কিংবা তাই ওই ধারণায় যারা জঙ্গি ঘাতকদের এই নীতিকে মাথায় রাখেন কিংবা মতলববাস তারা যেন প্রবেশ না করে, এটা কিন্তু আওয়ামী লীগের খুব সতর্ক থাকতে হবে। কেননা এই প্রথম আলোতেই সৌরভ ভাই একটা লেখা ছিল যে জঙ্গি ঘাতকদের পরাস্ত করতেই হবে, এই যে শিরোনাম, এই লেখার মধ্যে যদি পাঠকরা নিশ্চয়ই পড়েছেন দেখবেন এই জঙ্গি ঘাতকদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলাতেই হবে। কেননা আমরা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, আমরা নীতির প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার আদর্শ রেখে গেছেন এবং তার কন্যা এখন সরকারের পরিচালনার দায়িত্বে, কঠিন কাজটি উনি করছেন। এই কঠিন কাজের জন্য আওয়ামী লীগের সকল সদস্যের তাকে সহায়তা করতে হবে। আরেকটি খবর গুরুত্ব পেয়েছে, সেটি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাশকতা সহ রাষ্ট্রদ্রোহ মোট 10টি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তিনি জামিন পেয়েছেন। না, এটি তো আইনি প্রক্রিয়া, এবার জামিন পেয়েছেন, এটি মামলা যে রাষ্ট্রদ্রোহ এবং নাশকতা। তবে আমরা এটি দেখে আসি যে প্রথমত হচ্ছে জামিন পেয়েছেন, এটি একদিক থেকে হচ্ছে যে একজন তিনি সাবেক প্রধানমন্ত্রী, দুবারের নির্বাচিত এবং গত সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন, এখনও একটি বড় রাজনৈতিক দলের নেত্রী, কিন্তু বড় বা ছোট দলের নেত্রী বলে না, তিনি রাজনীতি করেন এবং ওই দলের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে বলে এই দাবি করা হয় এবং সেখানে তিনি জামিন পেয়েছেন। জামিন না পেলে হয়তো বলতেন যে তার দলের যারা আইনজীবী বা তার দলের নেতারা নিশ্চয়ই বলতেন যে বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ করা হয়েছে অথবা বিচার তাদের জামিন দেওয়া হয়নি। তো জামিন দিয়েছে, অন্তত এইটুক বাঁচোয়া বা এইটুক স্বস্তি যে সেখানে তারা এই বিচার প্রতিকার পেয়েছে। আইনি লড়াই চলবে এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা আছে। তবে আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে যখন যারা ক্ষমতায় থাকে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নানাভাবে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়। তো সেটি যাতে না হয়, আজকে বিএনপি নিশ্চয়ই এই হয়রানির কথা বলে, কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তারাও প্রতিপক্ষকে এই একইভাবে হয়রানি করেছে। এর থেকে বেরিয়ে আসার একটা উপায় খোঁজা উচিত এবং সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার, বিরোধী দল বা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি বোঝাপড়া থাকা উচিত। ঐক্য হতে হবে, সমঝোতা হবে, চুক্তি হতে হবে তা না, কিন্তু অন্তত যার যে সীমা সেটা লঙ্ঘন না করে। অর্থাৎ ক্ষমতা যেমন চিরস্থায়ী নয়, আবার বিরোধী দলের যারা আছেন তাদেরও বুঝতে হবে যে আইনের অধীনে, আইনের মধ্যেই প্রতিকার খুঁজতে হবে। আইনি ব্যাপার, সেখানে এটি যে কোনো মামলাই যেমন রাজনৈতিক উদ্দেশ্যে হবে এমন কথা নাই, আবার রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হলে সেটি সরকারের, জনগণের মধ্যে যাতে এই আস্থাটা আসে যে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত নয়। এখন ধরেন একটি রাজনৈতিক দলের একজন মহাসচিবের বিরুদ্ধে যদি 78টা মামলা হয়, তা এই 78টা মামলা এবং অধিকাংশ মামলা হচ্ছে নাশকতা বা এই ভাঙচুর, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে। তো এইটি মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য হয় সেটি এই প্রশ্ন থেকেই যায় এবং আমি সরকারের কাছেও এই প্রশ্ন রাখবো যে এটি মানুষ কিন্তু ভালোভাবে নেয় না, বরং যে অপরাধ করেছে সেই অপরাধীকে ধরা হোক। যুদ্ধাপরাধের বিচার করছে কেউ, কিন্তু দেশের কোনো মানুষ এর বিরোধিতা করছে না। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কেউ এর বিরোধিতা করছে না। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে কখনোই হয়রানি না করা হোক, সেটা এই সরকারের জন্য সত্য, যেমন সামনে যে সরকার আসবে তার জন্য সত্য, পিছনে যারা ছিল তাদের জন্য সত্য। সুভাষদা, বিরোধীতে যাব, তার আগে আপনার একটু বিশ্লেষণ শুনি। আমি সৌরভ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আমি দু একটি বাক্য যোগ করি। নাশকতার যে মামলার কথাগুলো প্রায় বলা হয়, নাশকতার মামলার ব্যাপারে আমারও কিছু বক্তব্য আছে। আপনি যখন দেলাওয়ার হোসেন সাঈদীর যখন মৃত্যুদণ্ড ঘোষিত হলো এবং তারপরে বাংলাদেশে যখন ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হলো, বেগম খালেদা জিয়া তখন ছিলেন সিঙ্গাপুরে, আমি যদি ভুল না বলে থাকি, উনি দাঁতের চিকিৎসায় গিয়েছিলেন। উনি ফিরে এসে
যে বক্তব্যটি দিয়েছেন এটা সম্পূর্ণরূপে নাশকতার মামলার মধ্যে পড়ে। তিনি বলেছেন বাংলাদেশে এখন গণহত্যা হচ্ছে। কি কারণে হচ্ছে? যারা দিলওয়ার হোসেন সাঈদীর পক্ষে জঙ্গিরা মাঠে নেমেছিল, যারা মানুষ হত্যা করেছিল, যারা ইঞ্জিনিয়ারকে হত্যা করেছিল, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, তাকে যখন ঠেকাতে প্রতিহত করতে গিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে হত্যা করা হয়েছিল। তখন এর পরিপ্রেক্ষিতে তারা যারা আটক হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, এটাকে বলেছিলেন গণহত্যা। তা আপনি কি নাশকতার বিষয় বলবেন না? আপনি যখন বলবেন যে আপনারা সবাই নেমে আসুন ফটিকছড়ির মতন বিএনপির পার্টি অফিসের সামনে থেকে, ফটিকছড়িতে কি হয়েছিল সৌরভ ভাই জানে, আপনি জানেন, দর্শকও জানে। এটা কি নাশকতার মামলায় পড়বে না? আপনি পরিবেশটা এমন করেছেন, আপনি রাজনীতিরকে এমনভাবে নিয়ে গেছেন যে আপনার কর্মীরা বিপদগ্রস্ত হয় আপনার সিদ্ধান্ত এবং বক্তব্যের কারণে, আপনার সমর্থকরা বিপর্যস্ত হয়ে যায়। তখনই নাশকতার মামলাগুলো কিন্তু এই প্রসঙ্গে এসে যায়। নাশকতার মামলা তো আজকের না, এই সেই সাবের চৌধুরীর মামলার কথা আমরা জানি, প্লেট চুরির মামলা। এবং আমরা এও জানি মুনতাসির মামুন যখন ঢাকায় তিনি তার বাসভবনে রয়েছেন, তখন তার বিরুদ্ধে মামলা হয়েছে ময়মনসিংহের বোমা হামলার মামলা। আমরা শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে ময়মনসিংহের বোমা হামলার মামলায়। এই প্রক্রিয়াটা কিন্তু চলে এসেছে। এখন এই প্রক্রিয়া থেকে বেরোয় আসতে গেলে রাজনৈতিক সমঝোতা দরকার। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন। এই জায়গাটার যেমন সরকারের দায়িত্ব আছে, আমরা অনেকের সমর্থিত দল, অনেক ঋদ্ধিমান মানুষের পছন্দের দল, বিএনপিরও কিন্তু বড় দায়িত্ব রয়ে গেছে। বিএনপি যদি মনে করে কোনো কিছুই মানব না, কোনো কিছুই করব না, সমস্ত কিছু উলট পালট করে দেবো, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান দৃঢ় করতে পারবে না এবং আমরাও ক্ষতিগ্রস্ত হব। একটা বিরতি নেই, আরও আছে। দর্শক, আপনারা সংবাদ বিশ্লেষণ শুনছিলেন। একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। It's all about stainless style. Steel Tech. দেশের সবচেয়ে শক্তিশালী সিমেন্টে নির্মিত হচ্ছে এদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু। দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের অর্থনীতি হবে আরও সমৃদ্ধ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এইবার বুঝি নিজের বাড়ির কাছে হাত দিলা? তা কি সিমেন্ট কিনলা? কিং ব্র্যান্ড সিমেন্ট। এত সিমেন্ট থাকতে কিং ব্র্যান্ড? 24 বছরে এই হাত দিয়া শত শত বাড়ি বানাইছি, কোনটা ভালো আমি না জানলে কেডায় জানবো? ঠিকই কইছো, তোমার অভিজ্ঞতার একটা দাম আছে না। শোনো, তোমাগো বাড়িও কিন্তু বানাইছি কিং ব্র্যান্ড দিয়া। চাচা, আমি তো তখন খুব ছোট, তাই আমাগো বাড়ি কিন্তু এখনো নতুন। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আপনারা দেখছেন নিউজ 24। আমরা সংবাদ বিশ্লেষণমূলক, এটি একটি সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন দুজন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। তাদের আলোচনাতে আমরা যাব, তবে তার আগে নিউজ 24-এ সর্বশেষ প্রচারিত সংবাদের শিরোনাম আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের। সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড, অপর 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিপুল পরিমাণ বিস্ফোরক সহ জেএমবির স্লিপার সেলের 5 সদস্যকে আটক করেছে র্যাব। দেশের মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদ্রোহ, নাশকতা সহ 10 মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া। পাটুরিয়া ফেরিঘাটের পর এবার বন্ধ হওয়ার পথে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটও। গত 2-3 দিন ধরেই এই সংবাদটি আমরা পাচ্ছিলাম যে পাটুরিয়া ফেরিঘাটে ঘাট ভেঙে যাচ্ছে, নদীর তীর ভেঙে। এবারে খবর এলো যে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটেও বন্ধ হওয়ার পথে, সেখানে নদীর দুপারে তীব্র যানজট হচ্ছে, মানুষের ভোগান্তি বাড়ছে এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ একটু কমে আসছে। না, যোগাযোগ তাহলে তো প্রায় কি বলে অচল হওয়ারই কথা। একমাত্র তাহলে যোগাযোগ থাকে যে ট্রেন, ঢাকা থেকে যে যমুনা ব্রিজের উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের মাধ্যমে খুলনা, তাও তো খুলনা ফরিদপুর পর্যন্ত, এবং অন্যান্য জেলার সাথে সরাসরি যোগাযোগের কোনো উপায় থাকে না। এখন নদী তো প্রকৃতির যে এই খামখেয়ালিপনা, এবং এবার অস্বাভাবিক বন্যা হয়েছে, সেই বন্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তা আশা করি যে এটা 2-1 দিনের মধ্যেই এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। যে বিষয়টি হচ্ছে যে সরকার কতটা বা সংশ্লিষ্ট বিভাগ কতটা সতর্ক ছিল, সজাগ ছিল এবং প্রস্তুতি নিচ্ছিল। কারণ যেসব ফেরিঘাটগুলো যে অচল হয়ে পড়েছে, সেটা একটা হচ্ছে যে তার যে মূল সড়ক থেকে যে ঘাট পর্যন্ত যে রাস্তাটি সেটা ঠিক করা, পল্টনগুলো যেখানে ফেরি ভিড়বে সেটা করার ক্ষেত্রে সেটা কি অবস্থায় ছিল। এটি আমাদের ওইরকম প্রযুক্তি এখনো অত্যাধুনিক প্রযুক্তি নেই, যে ক্ষেত্রে একটা খুবই কি বলে মসৃণ বা সহজ স্বাচ্ছন্দ্য যাত্রী যাতায়াত করতে পারে। আর ফেরিঘাটের সমস্যা সবসময়, বিশেষ করে বর্ষার মৌসুমে এবং ঈদের সময় দেখা যায় যখন অনেক বেশি যাত্রী যায়। আর কথা হচ্ছে এই সমস্যাটি, এবং একটা সামনে যে আসার খবর হচ্ছে যে পদ্মা সেতু হলে, সেজন্য হয়তো আমাদের আরও 2-3 বছর অপেক্ষা করতে হবে। পদ্মা সেতু হলে এই বড় ধরনের সংকট, এবং প্রতি বছর যে আমরা সংকটে হাজার হাজার লাখ লাখ মানুষ এই সংকটের মধ্যে পড়ে, দুর্ভোগে পড়ে, তার কর্মস্থলে যাওয়ার জন্যে, বাড়িতে যাওয়ার জন্যে, অথবা রোগী নিয়ে আসার জন্যে যে সমস্যার সম্মুখীন হয়, সেটার থেকে একটু উত্তরণ ঘটবে। কিন্তু আপাতকালীন এটি অবশ্যই বিকল্প ব্যবস্থা থাকতে হবে, কারণ এই নদী পদ্মা বা মেঘনা বা এই ধরনের বড় নদীতে তো নৌকা বা অন্য লঞ্চে পারাপার সম্ভব নয়। সে ফেরির মাধ্যমেই কিন্তু এই অনেক হাজার হাজার বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। এটা যত দ্রুত এটি প্রতিকার করা যায়, তত মানুষের দুর্ভোগ কমবে, এবং তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এর একটা বিরূপ প্রভাব পড়েছে ইতিমধ্যে। তো এটি যত দ্রুত সম্ভব এটি করা উচিত। তাই ব্যবসা বাণিজ্যের কিছুটা ক্ষতি হচ্ছে বন্যার সঙ্গে এই ঘাট বন্ধ হওয়া। সাদি ভাই, আপনি যদি, আমি জানি না আমাদের যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিংবা নতুন দিনের আওয়ামী লীগের কর্মীরা, সমর্থকরা, তারা কজন 1970 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী ইস্তেহার পড়েছেন। সেই ইস্তেহার যদি আওয়ামী লীগের কর্মীরা, সমর্থকরা যদি পাঠ করে, তাহলে বুঝবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি স্বপ্ন দেখেছিলেন এবং কিভাবে তিনি এই জাতিরাষ্ট্র সৃষ্টি করবার পরিকল্পনা করেছেন। নদী শাসন নিয়ে, এবং এই যে যমুনা সেতুর ওপরে আমাদের যে আজকে যে
সেতু হয়েছে, বিশাল সেতু, এই সবগুলো কিন্তু পরিকল্পনা কিন্তু বঙ্গবন্ধু তার নির্বাচনী ইশতেহার ছিল। বিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ নিয়ে 5 বছরের মধ্যে কত মেগাওয়াট বিদ্যুৎ করবেন সেটাও কিন্তু তিনি কিন্তু তার ইশতেহারে উল্লেখ করেছিলেন। আমরা কিন্তু অনেক ধারাবাহিকতা রাখতে পারিনি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আসলে কেউ কোনো কাজ করেনি। আপনি যখন আমাদের নদী শাসন নিয়ে, আমাদের নদীর ব্যবস্থাপনা নিয়ে আমরা কোনো কাজ করি নাই, এবং কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকা কিন্তু গচ্চা দিয়েছে, এবং প্রতি 9-6 টাকা কালচার হয়েছিল। যেমন মার্গারেট থ্যাচার যখন প্রথম প্রধানমন্ত্রী হলো, তিনি প্রথমে ক্ষমতায় এসেই বললেন যে আগের কালাহান সরকার যে আবর্জনার পাহাড় রেখে গেছে, এটা দূর করতে গেলে আমার 3বার ক্ষমতায় আসতে হবে। সৌভাগ্য মার্গারেট থ্যাচার 3বারই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তা এই যে সমস্যার পাহাড় রেখে যাওয়া, আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ হন, ওখানে কিন্তু সাইটেশনে উল্লেখ করা আছে যে তিনি কি কারণে এই পদকটি পেলেন, একটা গুরুত্বপূর্ণ পদক। 5 বছরে তিনি বাংলাদেশের বনভূমির পরিমাণ বাড়িয়েছেন 10%। আমরা তো নানাভাবে পরিবেশ বিপর্যস্ত করেছি, এবং এই পরিবেশ নিয়ে দুর্ভাবনার কথা রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য লেখায় বলেছেন। আমরা পরিবেশকে নানাভাবে নষ্ট করেছি। এই যে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদীর শাসন নিয়ে আমরা পরিকল্পনা করে এগোনো, আমি তো শুধুমাত্র ব্রিজ করলেই হবে না, নদীর যে স্বাভাবিক গতিধারাকে নষ্ট করা, এগুলো কিন্তু আমরা করে ফেলেছি, সব দিকে তছনছ করেছি। আপনি সৌরভ ভাই বললেন যে 2 বছর সময় লাগবে, আরো 3 বছর পদ্মা সেতুর জন্য। আমি তো আরো 3 বছর আগে পদ্মা সেতু দিয়ে আমার লোক পার হওয়ার কথা, পারিনি কেন? আন্তর্জাতিক দেশীয় চক্রান্ত, এটাও একটা জঙ্গিবাদ। আচ্ছা, আলোচনা আবারও আসবো, কিন্তু আমাদের হাতে 3টা পত্রিকা এসছে, পত্রিকাগুলোকে একটু শিরোনামগুলো দেখে নিই। ডেইলি সান, তাদের প্রধান শিরোনাম কমিউনিকেশন রিক্রুটমেন্ট মিলিটেন্সি ইউজিং মোবাইল অ্যাপস ফেসবুক। বাংলাদেশ প্রতিদিন, তৃণমূল আওয়ামী লীগে খুনোখুনি, আতঙ্কে মাঠের নেতাকর্মীরা, বিব্রত হাইকমান্ড, জুলাইয়ের 17 খুন, আগস্টের প্রথম সপ্তাহেই 5, কমিটি নিয়ে চাপে খালেদা, অন্তর্ভুক্ত হচ্ছেন বেশ কয়েক নেতা, পদে শৃঙ্খলা আনার চেষ্টা, উপকমিটি সহ অঙ্গ সংগঠনে বঞ্চিতদের অগ্রাধিকার, এক নেতার এক পদ কার্যকর হবে, পদত্যাগ করলেন সেই কামাল। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে তাহমিদ ও হাসনাতকে ঢাল করেছিল জঙ্গিরা, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গুলশান হত্যাযোগ্য, হত্যার ভয় দেখিয়ে তাহমিদকে অস্ত্র ধরিয়ে দেয় জঙ্গি রোহান, প্রথমে তাহমিদ পরে হাসনাত করিমকে ছাদে পাঠানো হয়, 15 মিনিট পর তারা নেমে আসেন। শিক্ষায়তনে জঙ্গিবাদ রোধে প্রধানমন্ত্রীর 7 নির্দেশনা, নির্ভরতা বাড়ছে উচ্চমাত্রার ওষুধে, রোগীর ধৈর্যহীনতা পুঁজি করে ব্যবসা। রাজনৈতিক খবর, বাংলাদেশ প্রতিদিনে 2টো রাজনৈতিক খবর করা হয়েছে। একটি আওয়ামী লীগের দিক থেকে বলছে যে তৃণমূল আওয়ামী লীগে খুনোখুনি, এবং বিএনপিতে কমিটি নিয়ে এক ধরনের চাপ। 2টি রাজনৈতিক সংবাদ। না, বন্ধু সুভাষ সিংহ রায় যে আশার কথা, আশার বাণী আমাদের শোনালেন, কিন্তু পত্রিকার শিরোনাম দেখে কিন্তু সেই আশায় অনেকটাই কি বলে হতাশা রূপ নেয়। সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা বিশাল দল, বড় দল, এবং এই দলের অসংখ্য নেতাকর্মী আছে, ত্যাগী নেতাও আছে, কিন্তু দলটির তৃণমূল পর্যায়ে আজকে কিন্তু খুবই বিশৃঙ্খল অবস্থা, খুবই আত্মস্বার্থপরতার যে লড়াই, এবং যেটা আমরা সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দেখেছি, যত সংঘাত হয়েছে বেশিরভাগ হয়েছে আওয়ামী লীগের মধ্যে। এটাকে দলকে সরকার পরিচালনার ক্ষেত্রে সরকার পরিচালনা, সরকারের উন্নয়ন কাজ, সরকারের যে ধারাবাহিকতা রক্ষা, সামনে তার সরকার বড় বড় প্রকল্প নিয়েছে, এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু একই সঙ্গে দলটাকেও কিন্তু গুছানো দরকার। দলের ভেতরে যে সমস্যাটি সেটা দেখা দরকার, দল কারা চালাচ্ছে। সুভাষ বললেন যে নব্য আওয়ামী লীগার, তাই নব্য আওয়ামী লীগার কারা? এবং আমরা তো ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছি যে বিএনপি এমনকি জামাত থেকে লোক এসে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়েছেন। তো এই কি বলে, এটি কিন্তু আদর্শের একটি আদর্শবাদী একটি লড়াকু রাজনৈতিক দলের প্রতিফলন নয়। তো আওয়ামী লীগকে মানুষ যেভাবে দেখতে চায় সেই চরিত্রই তার রাখা উচিত। আর যদি তৃণমূলে আওয়ামী লীগ এরকম খুনোখুনি হয়, তাহলে উন্নয়ন খুনোখুনি হয়, সন্ত্রাস হয়, তাহলে কিন্তু উন্নয়নের যে অভিযাত্রা সেটা যেমন ব্যাহত হবে, একই সঙ্গে উন্নয়নের এই গৌরবও মেলান হয়ে যাবে, এবং সেটি অনেক ক্ষেত্রে কিন্তু হয়েছে। আশার বিপরীতে হতাশা। রবীন্দ্রনাথ বলতেন যে আশা ছেড়ে তবু আশা রেখে দাও।
এবং আগস্ট মাসের 4 তারিখে সৌরভ ভাইয়ের একটা লেখা বেরিয়েছিল, সেটা হচ্ছে জ দ এবং খুমুক্ত বাংলাদেশ চাই। জ হচ্ছে জঙ্গির প্রসঙ্গে বলেছিলেন, দ হচ্ছে দুর্নীতি, খু হচ্ছে খুন। এই যে চাই, এটা কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের যারা রাজনীতি করেন তারা সকলে কিন্তু চান। আপনার ঠিক আমাদের মনে আছে 11 সরকার যে জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল, এই তৃণমূল আওয়ামী লীগ কিন্তু গর্জে উঠেছিল। কেন্দ্রীয় আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ জিল্লুর রহমান সাহেব তখন কিন্তু আগলিয়ে রেখেছিলেন, কিন্তু সেখানে অনেক টালমাটাল অবস্থা ছিল। আপনার মনে পড়বে ঢাকা শহরে 25 লক্ষ মানুষ স্বাক্ষর করেছিল শেখ হাসিনার মুক্তির দাবিতে, এবং এই আওয়ামী লীগের কর্মীরাই তারা কিন্তু এই কাজটি করেছিল। আমি এটা মানে খুব অল্প সময়ে একটা ছোট্ট গল্প বলি। আপনি আমাদের মৌলভীবাজারে কুলাউড়া থানা আছেন, ওখানে একজন ভদ্রলোক ছিলেন, তিনি মারা গিয়েছেন, জব্বার মিয়া। জব্বার মিয়া আওয়ামী লীগের 26 বছর যাবৎ থানা কমিটির সেক্রেটারি ছিলেন। এই ভদ্রলোকরে আব্দুর রাজ্জাক সাহেব যখন বাকশাল করলেন, তখন তিনি কুলাউড়াতে যে তাকে বললেন যে জব্বার, একসাথে রাজনীতি করেছি, আসো আমরা একসাথে বাকশাল করি। তখন জব্বার মিয়া উত্তর দিয়েছিলেন যে নেতা, আপনাকে তো নেতা মানি, কিন্তু আপনি আমাদেরকে 1981 সালে 17ই মে ঢাকার তেজগাঁ এয়ারপোর্টে নিয়ে যে বৃষ্টিতে ভিজাইয়া ভিজাইয়া সারাদিন রেখে যখন বিমান থেকে একটি মেয়ে নামলো শেখ হাসিনা, বললেন যে তোমরা সবাই হাত তোলো জব্বার মিয়ারা, এই হচ্ছে আমাদের নেতা। আমরা জব্বার মিয়ারা হাত তুলেছি, আমাদের এই হাত কখনো আর নামে না। আপনাদের নেতা মানুষের হাত একবার নামে একবার ওঠে। আমি বলতে চেয়েছি আওয়ামী লীগের মূল সম্পদ কিন্তু সরকারের সাথে একমত, এই তৃণমূল। এখানে যে ছন্দপতনটা যে ঘটেছে, কিংবা যেরকম ষড়যন্ত্র, আমি বলবো এক ধরনের ষড়যন্ত্র, সেইটি কিন্তু দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের। এটা যদি না করা যায় অনেক ক্ষতি হয়ে যাবে। এবং আমি শেষ করছি যে কথাটি দিয়ে, এই আগস্ট মাস বঙ্গবন্ধুর মহাপ্রয়াণ মাস, এই মাসে আমরা হারিয়েছি আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বঙ্গবন্ধুর মানে এই মাসে আমার যখন এরকম নানান ধরনের বিচ্যুতি, খলন এবং তার দলের নামে যারা এই সমস্ত করতে চায়, তখন মাঝে মাঝে খুব দুঃখ করে রবীন্দ্রসঙ্গীতের সেই গানটি বলতেছে করে যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, যে নীতির কথা তিনি বলে গেছেন, করে গেছেন, সারা জীবন লড়াই করেছেন, তার মেয়ে যে লড়াই করছেন, তার থেকে কিন্তু অনেকে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি দিক। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নিয়েও একটি রিপোর্ট আছে, কমিটি নিয়ে চাপে খালেদা। এই কমিটি বিএনপিকে চাঙ্গা করলো না আর একটু পিছিয়ে দিল? বিএনপি চাঙ্গা করার কিছু নাই। এটা আসলে অনেকে বলেন যে বেসিক্যালি নো পার্টি, আমি কিন্তু সেটা বলি না। এখন ছাত্র জীবনে বলতাম, এখন বলি বাংলাদেশ নাইট পার্টি, বিতে বাংলাদেশ এনতে নাইট পিতে পার্টি। এই পার্টির কাছ থেকে সৌরভ ভাইরা কিন্তু মাঝে মাঝে কিন্তু আশা করেন, আমি কিন্তু আশা করি না। কেননা এই পার্টি গড়ে উঠেছে যেই প্রক্রিয়ায়, এখান থেকে ওই ওমর স্বভাব তো কোনোদিন যাবে না। এই একমুঠ, ওই এক চিমটি মুক্তিযোদ্ধা, একমুঠ রাজাকার আল বদর আল শামস, আর একজোট সমাজের এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, আলিম চৌধুরীর পুত্র, সমাজের উচ্ছিষ্ট অংশ, সবকিছু মিলে ঘোটা দেওয়া হয়েছে বিএনপি। এর থেকে বেরোনোর কোনো প্রক্রিয়া বিএনপি কখনোই যাবে না। এটাও কিন্তু আমাদের জন্য একটা আতঙ্কের সংবাদ। এই কমিটি করে বিএনপি কি পেল, কি হারালো? না কমিটি না পেল মানে বিএনপির মধ্যে যে সমস্যা আছে সেটা কমিটিতে প্রকাশ হয়েছে। তবে আমি অতটা মানে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য কিন্তু বিএনপিকে, সুভাষ অনেকবার বলছে যে আমরা তো একটা শক্তিশালী বিএনপি চাই, কারণ বিরোধী দল শক্তিশালী বিরোধী দল চাই, বিরোধী দল বিএনপি। এটি সরকার সুস্থ সঠিকভাবে চলবে, সে কারণেই কিন্তু একটু শক্তিশালী বিরোধী দল দরকার। সেটা আমিও চাই। এখন বিএনপি যদি সেই ভূমিকা না পালন করতে পারে, অন্য কেউ করুক, সেটা তো পারছে না, জাতীয় পার্টি বা অন্য কেউ পারছে না। আসলে রাজনীতির, সেটা সরকারি দল বিরোধী দলে সুস্থ ধারায় যদি না পরিচালিত হয়, আপনি 4.5 মাস পর কেন কমিটি ঘোষিত হবে? তো এটি হচ্ছে যে কোথাও বিশৃঙ্খলা আছে, কোথাও না কোথাও গলদ আছে। আওয়ামী লীগের তৃণমূলের যে গলদ এবং বিএনপির গলদের অবশ্যই চরিত্রগত পার্থক্য আছে। বিএনপি এখন অনেকেই হতাশ, অনেকেই ক্ষুব্ধ, এবং অনেকে হয়তো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছে, সেই কারণে সমস্যা। কিন্তু এটি নির্ভর করবে যে বিএনপি আগামী দিনে তার মত, তার নীতি আদর্শ কিভাবে
নির্ধারণ করে। বিএনপি যদি গণতান্ত্রিক দল হিসেবে টিকে থাকতে চায়, এবং বিএনপি কিন্তু সেটা এরশাদের আমলে বিশেষ করে যখন বিরোধী দলে ছিল সেটা করতে পেরেছে। এখন নির্ভর করবে আগামী দিনে কিভাবে করবে। আর বিএনপির কেন্দ্র কোনটি, যদি গুলশান কেন্দ্র হয় ঠিক আছে, আর যদি লন্ডন কেন্দ্র হয় তাহলে তো লন্ডনে বসে তো আর বাংলাদেশের দল চলতে পারে না। আপনি একটা জিনিস লক্ষ্য করতে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি যতটা নিরাশ, মাননীয় প্রধানমন্ত্রী অতটা নিরাশ না। এই কারণে আমি একটু অন্যভাবে বলি। আপনি পত্রিকায় দেখেছেন যে তিনি যখন বলা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে কোনো এক সময় আলাপচারিতায় যে দুটো পদ স্থায়ী কমিটির খালি আছে, কোনো মন্ত্রী বলেছেন যে এই দুটো রাখা হয়েছে আসলে দুই পুত্রের স্ত্রীদের জন্য। তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আশাবাদের কথা বলেছেন, বলছেন না ডক্টর জুবাইদারা তো ভালো বংশের মেয়ে, লেখাপড়া জানা মেয়ে, ও যদি রাজনীতিতে আসে তো ভালো, ভালো সংবাদ। তিনি কিন্তু ইতিবাচক অর্থে দেখেন, আমি না দেখলেও কিন্তু তিনি দেখেন। কেননা এই দেশের রাজনীতিতে গণতান্ত্রিক শক্তিশালী মুক্তিযুদ্ধের পক্ষে একটি বিরোধী দল খুব বেশি জরুরি। তা নাহলে ক্ষমতার ভারসাম্যতা, রাজনৈতিকের নানান রকম চুলচেরা বিশ্লেষণ, নানান রকম নজরদারির মধ্যে থাকা, চোখে চোখে রাখা, এগুলো খুব বেশি জরুরি। কিন্তু এই বিএনপি তো সেই বিএনপি হবার নয়, হচ্ছে না। আমি তো কোনো আশার আলো দেখছি না। এবং মানুষ ক্রমশ হতাশ হচ্ছে, তার সমর্থকরা হতাশ হচ্ছে। এই যে গত 5 মে নির্বাচনের পরে সৌরভ ভারেটে লেখা ছিল যে নত জানো বিএনপি, হেরে গেলেন খালেদা জিয়া। এই যে কারণটা কি? রাজনীতি যদি নিজের অন্তর দিয়ে যদি না করেন, রাজনীতি যদি সেই মিসেস ইন্দিরা গান্ধীকে একবার জিজ্ঞেস করেছিলেন তার শেষ সাক্ষাৎকারে, নিমাই সাধন বসু বিশ্বভারতীর উপাচার্য ছিল, যে মিসেস গান্ধী আপনার কাছে রাজনীতি শব্দের অর্থ কি? উনি সাথে সাথে উত্তর দিয়েছিলেন, রাজনীতি মানে হচ্ছে জীবনকে প্রতি মুহূর্তে একটু একটু করে সুন্দর করা। তা আমরা কি রাজনীতির ধারণার মধ্যে আছি? বঙ্গবন্ধু শেখ মুজিব তো বলতেন যে আমি আমার জনগণকে চিনি, জনগণ আমাকে চেনে, আমি জনগণকে ভালোবাসি, জনগণ আমাকে ভালোবাসে। রাজনীতির মূল মন্ত্রটা সেটাই। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান তাকে বলেছিলেন, তার অসমাপ্ত আত্মজীবনীতে আছে, যে বাবা দুটো জিনিস কখনো ভুলবা না, সিনসিয়ারিটি অফ পারপাস, অনেস্টি অফ পারপাস, আর একটা হচ্ছে লেখাপড়া কখনো ছাড়বা না। এই সিনসিয়ারিটি অফ পারপাস, অনেস্টি অফ পারপাস কি আমরা দেখছি না, ব্যত্যয় দেখছি। আর বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নানান রকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই যে যত রকম আমরা যে খারাপ জিনিসগুলো দেখি, এর সূত্রপাত করেছে কিন্তু সবসময় বিএনপি। এবং এটির ধারাবাহিকতা আওয়ামী লীগের ভিতরে যারা এই ঘাপটি মেরে আছে কিংবা মতলববাজ কর্মী, তারা ওইটাকে ফলো করতে চায়। বঙ্গবন্ধুর আদর্শ ফলো না করে, তারা শেখ হাসিনার নির্দেশ পালন না করে, তারা এই দিকে ধাবিত হয়। এটি সবচেয়ে দুঃখজনক ঘটনা। তাদেরকে আওয়ামী লীগ বাদ দিতে পারছে না, সেটা কিন্তু দুঃখজনক ঘটনা। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে মার্কিন যে 17 মাইকেল ফেলপস, তার একটা বিশাল অর্জন আছে। এবারে অলিম্পিকে সে তার 21তম স্বর্ণটি জয় করেছে। এই তার বয়স 31। তারই রেকর্ড খেলার জগতে বেশ এখন আলোচিত হচ্ছে। বাকি সব পদক মিলে বোধহয় 25টার মতো অলিম্পিকে তার পদক আছে। না, এটা খেলার বা কতটি পদক পেল তার চেয়েও বড় কিন্তু যে একজন মানুষ কি পারে তার শ্রম, তার সাধনা দিয়ে, সেটি কিন্তু এই প্রতিবারই অলিম্পিকে আমরা দেখি এই ধরনের রেকর্ড। তো এর থেকে আমাদের যে খেলোয়াড়রা, আমাদের যে তরুণ যারা এই অলিম্পিকে যোগ দিয়েছেন বা ভবিষ্যতে দিতে চান, তাদের শিক্ষণীয় আছে। এবং তারা পুরো বাংলাদেশও আমাদের যে কজন গেছেন যেখানে গিয়েছেন, তারা যেমন সাঁতারে এবং তীরন্দাজ এবং গলফে সিদ্দিকুর রহমান, তারা যদি একটা তাদের অবস্থান ধরে রাখতে পারেন, এবং বাংলাদেশ তো অলিম্পিকে কখনো কোনো পদক পায়নি, আমরা চাইবো যে বাংলাদেশ অন্তত অলিম্পিকের সেই পদক তালিকায় বাংলাদেশের নামটি থাকুক। আজ এবছর হলে অবশ্যই আমরা সেটাকে খুবই আনন্দিত হব, খুবই গৌরব বোধ করব, যাতে এবছর না হলে ভবিষ্যতে যাতে হয়। এটি না হয় যে অলিম্পিকের নামে কিছু কর্মকর্তা এবং কিছু খেলোয়াড় চলে গেলেন বিদেশে এবং সেখান থেকে কেউ ফিরলেন না, সেটা কিন্তু বাংলাদেশের বদনাম হবে। সুতরাং আমি এই 17কে অবশ্যই অভিনন্দন জানাই। একই সঙ্গে আমরা চাই যে আমাদের 17রা, কারণ এটা প্রয়োজন দেশের বাংলাদেশ, সুতরাং আমরা কেন পারবো না। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছেন, ফুটবলার সামাদ যখন তার ইতিহাস সৃষ্টি করেছিল, তখন পৃথিবীতে কিন্তু অনেকে
প্লেন নাম শুনে নাই। এটা আমার কাছে যেটা আমার নিজের ছোট বুদ্ধিতে মনে হয়। আপনি দেখেন 2006 সালে ইউটিউব যখন সৃষ্টি হয়, সেই ইউটিউবে 3 জন মাত্র প্রতিষ্ঠাতা ছিলেন। একজন ছিল সে আমাদের বাংলাদেশের জাভেদ করিম। আমরা বাঙালিরা কিন্তু ওই শৃঙ্গে কিন্তু উঠতে পারি, আমাদের সেই পরিবেশ যদি তৈরি হয়। আপনি দেখেন এই যে মুস্তাফিজ সারা পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি ইংরেজি ভাষায় হিন্দি ভাষায় কথা বলবো না, আমার যোগ্যতা হচ্ছে আমার খেলায়। আমার খেলা যদি তুমি বোঝো, আমার খেলা যদি আমি যদি যোগ্যতা থাকে, তুমি আমার ভাষায় তুমি বুঝে নিবা। এই হচ্ছে যোগ্যতার বিষয়, এবং বাঙালি সেই জায়গাটা কিন্তু অর্জন করতে পারে। এইটার জন্যে বাঙালিদের যে পরিবেশ করা দরকার বাংলাদেশি মানুষের জন্য, কেননা এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেমন শিক্ষা বান্ধব, তিনি যেমন পরিবেশ বান্ধব, তিনি কিন্তু ক্রিয়া বান্ধবও বটে। এবং তিনি খেলোয়াড়দের জন্য তিনি গ্যালারির থেকে মাঠে নেমে আসেন। অতএব পরিবেশটা কিন্তু সেই পর্যায়ে আছে, এইটাকে ত্বরান্বিত করা। আর সৌরভ ভাই যেটা বললেন আমি স্বীকার করি, হ্যাঁ খেলোয়াড়দের সাথে যারা যায় এটাও কিন্তু সৃষ্টি হয়েছে। কখনোই কিন্তু কেউ একটা উদাহরণ দেখাতে পারে না 1975 সালে 15 আগস্টের আগে এইরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই সৃষ্টি করেছে এই যে সামরিক শাসকদের প্রত্যক্ষ পরোক্ষ শাসনের সময় এই যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সুযোগ সুবিধার হালুয়া রুটি বিতরণে। মুস্তাফিজ প্রসঙ্গ এলো, মুস্তাফিজ সম্পর্কে কিছু তথ্য জানাই। এখন বৃহস্পতিবার হয়ে গেছে, আজকে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার হবে। ইংল্যান্ডের একজন ডাক্তার সেটা করবেন, এবং এরপর কতদিন তাকে ইংল্যান্ডে থাকতে হবে সেটা নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের উপরে। আমরা তো আশা করব যে মুস্তাফিজ যেন দ্রুত সুস্থ হয়ে এবং মাঠে নামতে পারে। আমার আশা, আমি আশাবাদী, 16 কোটি মানুষ আশাবাদী, এই অপারেশনের পরে মুস্তাফিজ আরো বেশি জ্বলে উঠবে। যেই মুস্তাফিজকে আমরা দেখি আরো নতুন মাত্রা, আরো শক্তিশালী হয়ে উঠবে। আমরা বাংলাদেশের মানুষের সামর্থ্যের উপর আমরা আস্থা রাখি। আশা করি যে বাংলাদেশের মানুষের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করব এবং বিশ্বে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে চলব। এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। নিউজ 24-এর সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।